প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে আটক করেছে র্যাব। শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর একে একে উন্মোচিত হচ্ছে ভয়ঙ্কর একটি নেটওয়ার্ক। গোয়েন্দা তদন্তে উঠে আসছে হাদির পর টার্গেট তালিকায় ছিলেন আরও বেশ কিছু পরিচিত মুখ। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশ্মন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। জামাত ইসলামী বাংলাদেশ জুলাই যোদ্ধাদের জন্য 8 খণ্ডে ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, এমনকি আরবি ভাষা, যেটা আমরা সরকার করতে পারি না। 54 বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশের চূড়ান্ত ঘোষণা, এটাই আসল ঘোষণা, এটাই আসল রাজনীতি। কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং 54 বছরে যে ঘোষণা আসেনি, এমনকি জুলাই আগস্ট বিপ্লবেও যে ঘোষণা আসেনি, এবার সেই ঘোষণা এসেছে। ডক্টর ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিয়েছে, যেই ভাষণের ভিতরে গরম কিছু কথা কিন্তু ফুটে উঠেছে। গরম কিছু কথা, যেই কথাগুলো যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলেই কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। ডক্টর ইউনূসের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং ভারতের পক্ষপাতী যারা, বাংলাদেশের বিপক্ষী যারা, তাদের কলিজায় এক কথায় আগুন ধরিয়ে দিয়েছে তার কিছু কথা। ফেসিবাদী যারা ছিল, ফেসিবাদের দোসর এখন পর্যন্ত যারা রয়েছে, তাদের বলতে পারেন নিচে উপরে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মাধ্যমে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে কাকে ভোট দিতে হবে সেটারও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও কোনো দলের নাম বলেনি, কিন্তু তার কথা বা তার বক্তব্যটি শুনেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে তিনি কাদেরকে ক্ষমতায় আনতে বলতেছে। তিনি তো ইচ্ছা করলেও কাউকে ক্ষমতায় আনতে পারবেন না। তিনি তো আর হাসিনা নয় যে দিনের ভোট রাতে করবে। তিনি তো আর হাসিনা নয় যে মাথায় পিস্তল ঠেকিয়ে, হাতে লাঠি নিয়ে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং কি মৃত ব্যক্তিদের ভোট দিয়ে নিজেরা জয়ী হবে বা এক দলকে জয়ী করে দিবে। তিনি তো আর হাসিনা নয়, কিন্তু তার কথার স্পিরিট থেকে বোঝা যাচ্ছে আসলে তিনি কি চান। বাংলাদেশে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসলে এই দেশটা ভালোভাবে চলবে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমরা সাধারণ জনতা যেটা জানতে পারছি বা বুঝতে পারছি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, যারা সবসময় দেশের খবরগুলো আমরা জানার চেষ্টা করি, আমরা সবসময় খবরগুলো প্রচার করি বা আপনারা শোনেন, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনতা কাদেরকে দেখতে চায়। নাম আসলে বলতে হবে না, অটোমেটিক্যালি মানুষ যাদের চায় সেটা আপনিও জানেন। আপনি যে আজকের ভিডিওটি দেখছেন, আপনিও বলতে পারবেন আগামী ক্ষমতায় আপনারা কাকে দেখতে চান, কাদেরকে দেখতে চান। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে দুটি দল সবচাইতে শক্তিশালী। আগে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, 3 নম্বরে ছিল জাতীয় পার্টি। আর বর্তমানে আওয়ামী লীগ তো মনে করেন যে নিঃশেষ হয়ে গিয়েছে বলতে পারেন, আবার হয়তো এক সময় উঠতেও পারে, কারণ বাংলাদেশের খবর তো ভাই বোঝা যায় না, কখন কি হয় জানা যায় না। এখন যদি আমি একটা কথা বলি, আপনারা আমার বিরুদ্ধে সমালোচনায় লেগে যাবেন, আবার একটা ভালো কাজ করলে দেখবেন ওই সমালোচনা ঢেকে যাবে। বোঝেন নাই, বাংলাদেশের যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে ঘটে এবং যে কোনো মুহূর্তে ঢাকে। তো এই আওয়ামী লীগ যে দেশ থেকে পালিয়ে গিয়েছে বলে নিঃশেষ হয়ে গেছে তা কিন্তু নয়, আবার এক সময় ফেরত আসতে পারে। এরকম হয়েছে ভাই বিগত দিনে। কিন্তু এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী দল হলো বিএনপি এবং জামাত। 5ই আগস্টের পর যখন শেখ হাসিনা পালিয়ে গেল, আওয়ামী লীগ নিশ্চিহ্নর পথে যখন চলে গেল, তখন বিএনপি প্রচন্ড পরিমাণে শক্তিশালী ছিল, প্রচন্ড পাওয়ারফুল একটা ক্ষমতা ছিল, ক্ষমতাধর রাজনৈতিক দল ছিল। কিন্তু গত 16 থেকে 17 মাস, এই বিগত দিনে তাদের কিছু কার্যকলাপ, তাদের কিছু নেতাদের বক্তব্য, এগুলোর মাধ্যমে তাদের পাওয়ার, তাদের ক্ষমতা
অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে এখন এই বিএনপির সাথে টক্কর দিয়ে চলছে এক কথায় বলতে পারেন জামাত ইসলামী। মানে সিস্টেমে ফেলে সব সাইজ করে দিব। এই সিস্টেমটা কি, সিস্টেমটা নিয়ে আলোচনা করবো আজকে। এর আগে আজকে যেহেতু বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হলো উসমান হাদির শারীরিক অবস্থা কেমন আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে উসমান হাদি সিঙ্গাপুরে আল্লাহর রহমতে বেটার। তার ভাইয়ের একটা স্টেটমেন্ট আমরা দেখছি বা অনেকেই দেখছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে আল্লাহর রহমতে, আল্লাহর কারিশমায়। উসমান হাদি হয়তো আমাদের কাছে ফেরত আসবেন খুব সহি সালামত, একটু সময় লাগবে। ভালো ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট সরকার করাচ্ছে, সেটাও আপনারা জানেন। আমরা সরকারের কাছে কৃতজ্ঞ, যেমন একটা হাদির জন্য সরকার কিছু করতে পারা, তারই মনে করি সরকারও কৃতজ্ঞ হয়ে গেছেন। কিন্তু উসমান হাদির সেই খুনির খবর কি, সেই খুনিকে নিয়ে তো এখনো আলোচনার মানে এত শাখা গজাচ্ছে যে কোনটা রেখে কোনটা আপনি বিশ্বাস করবেন, কার কথা শুনবেন কার কথা শুনবেন না। তবে আমরা যদি পুলিশের বরাত দিয়ে কথা বলি, তাহলে পুলিশের কাছ থেকে যেটা শুনেছি সেটা হলো লেটেস্ট নিউজের মধ্যে দুইটা নতুন নিউজ আছে, দুইটা বা তিনটা নতুন নিউজ আছে। যেমন উসমান এই ফয়সালের আব্বা মিস্টার হুমায়ুনকে তারা ধরেছেন, এবং ফয়সালের বোন আগারগাঁয়ে একটা বাসায় থাকতো, সেখানে লেগে ফয়সাল খুনের পরে গিয়েছিল, বোনকে অ্যারেস্ট করছে। বোনের বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর থেকে সেই অস্ত্রটা উদ্ধার করা হয়েছে, যে অস্ত্র দিয়ে সে গুলি করেছিল। এছাড়া ওই যে হান্নান, যে মোটর বাইকের মালিক, যে প্রথম থেকেই বলতেছিল পুলিশকে যে আমাকে সেই মোটরসাইকেলের শোরুমে নিয়ে যান, তাহলে আপনার মোটরসাইকেল কার সমস্ত কিছু জানতে পারবেন। পুলিশ বা র্যাব তখন পাত্তা দেয় তারা মোটরসাইকেলের শোরুমে নিয়ে যায় না, কিন্তু সেটা আজকে উদ্ঘাটন হয়েছে। এই মোটরসাইকেলটা বেসিক্যালি কবিরকে চিনতে পারছেন তো, কবির হলো সে দাঁত ভাঙ্গা কবির। এই কবিরকে নিয়ে ফয়সাল উসমান হাদির ইনকিলাব সেন্টারে গেছিল, সেই ছবি আমরা দেখছি। এই কবিরকে অ্যারেস্ট করার পর মানে হান্নানের জবানবন্দি অনুযায়ী কাগজপত্রে দেখা গেছে মোটরসাইকেলটা কবিরের, বা কবির সেদিন চালাচ্ছিল না, সেদিন মোটরসাইকেল চালাচ্ছিল আলমগীর, আর শুট করেছে ফয়সাল পিছনে বসে। এখন ফয়সাল আর আলমগীর কোথায়, এইটা নিয়ে আলোচনা। জুলকারনাইন সাহেব সহ আরো কয়েকজন বলছেন তারা ভারতে পালায় গেছেন, পুলিশ এটাকে এখন পর্যন্ত সত্য তথ্য বলে উদ্ঘাটন করছিল, তারা খোঁজ খবর নিতেছে। তারা যেটা লাস্ট অফ অল জানছে যে খুনের পরে সে ওই আগারগাঁ থেকে মিরপুর হয়ে জয়দেবপুর হয়ে ময়মনসিংহের ট্রেন ধরে সে গেছে, এবং হালুয়াঘাটের একটা বেনজিন স্টেশনে মানে পেট্রোল পাম্পে সে মোটরসাইকেলে ফিলিপস নাল নামে একজন স্মাগলার, মানে ম্যান স্মাগলার, পিপল স্মাগলার, যেটা বর্ডার এলাকায় থাকে যারা মানুষ পারাপার করে, এই ফিলিপস নাল তাকে এবং ওই আলমগীরকে মোটরসাইকেলে নিয়ে গেছে, এটি লাস্ট তথ্য ছিল। তারপর ফিলিপস নালের বাড়িতেও অ্যাটাক করা হয়েছে, অ্যাটাক ইন্টারসেস পুলিশ তল্লাশি করেছে, ফিলিপস নালকে পায়নি। এখানে অনেক ঘটনা হয়েছে, ফিলিপস নালের শ্বশুর বাড়িতে ওরা গেছে কিন্তু নালকে পাওয়া যায়নি। ফিলিপস নালকে পাওয়া গেলে মোটামুটি আমরা কনফার্ম হইতে পারবো সে আদৌ ইন্ডিয়াতে ফিলিপস নাল তাকে পার করছে কিনা। এখন যে পর্যন্ত এটা কনফার্ম না হবে সে পর্যন্ত আমরা এইভাবেই আছি, পুলিশ তাদের আপ্রাণ চেষ্টা করতেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রকম হদিশ পাওয়া যায় নাই যে ফয়সাল আলমগীর এখন কোথায় আছে। যদিও তারা কিছু ছবি আপনার দেখাইছে যে আমি ইন্ডিয়া চলে গেছি, এখান থেকে ছবিও সে পোস্ট করছে, এগুলো শুনে লাভ নেই, এগুলো দেখা লাভ নেই ভাই, এআই এর যুগ। আমরা তো এটাও দেখছি, এই ফয়সাল কফি খাইতেছে সাদেক কাইমের সাথে, আবার সেই ফয়সালই কফি খাইতেছে রিজভী সাহেবের কাছে। যাকে সেটা অন্য আলোচনা। এখন আমাদের ওয়েট করতে হবে পুলিশ লাস্ট অফ অল কি বলে। তবে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, তার বোন, তার ওয়াইফ, তার গার্লফ্রেন্ড, তার শালা, তার বাবা, সবাইকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, এখন একটা কিছু আমরা ভালো খবর হয়তো আজকে পেয়েও যেতে পারি, বা এতক্ষণ হয়তো আপনারা পেয়েও গেছেন। কারণ আমি কন্টেন্টটা বানাচ্ছি বাংলাদেশি টাইম সকাল 7টায়, এখন এরপরে 10টা 11টা 12টার সময় যখন আপনারা দেখবেন, তখন হয়তো বা আমরা কোনো ভালো কোনো খবর পেতেও পারি। এইবার আসি আরেকটা আলোচনায়, সেটা হলো গণ অধিকার পরিষদের রাশেদ আজকেও এই মানে গতকালকেও 16ই ডিসেম্বর একটা অনুষ্ঠানে রিপিটেডলি বলেছে যে আরো 50 জনের টার্গেটে আছে। এই যে রাশেদ বারবার বলছে, অনেকদিন আগে একবার বলছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং আবারও সে রিপিট করলো আজকে। এটা অত্যন্ত ভয়াবহ একটা খবর। এটা নিয়ে কিন্তু পুলিশ কোনো আলোচনা করছে কিনা, যে রাশেদের সাথে যে তুমি যে কথাগুলো বলছো এটার সোর্সটা বলো, নাকি অলরেডি কথা বলছে সেটাও আমরা জানি না। তবে রাশেদের উচিত সে যে তথ্যগুলো জানে সেগুলো পুলিশকে দেওয়া, পুলিশকে সাহায্য করা। পুলিশকে সাহায্য করলে পুলিশ এই যে নেক্সট টাইম যে ঘটনাগুলো ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে সেগুলোর একটা ব্যবস্থা করতে পারবে। কিন্তু মূল ব্যবস্থার আসল কথা হলো সিস্টেম। ওই যে প্রথমেই বললাম, সিস্টেমে ফেলায় সব সাইজ করে দেবো। বাংলাদেশ সবকিছু সিস্টেমে চলতেছে। এই সিস্টেম যে পর্যন্ত বন্ধ না হইব, এই খুন বলেন, খারাপি বলেন, এই ফয়সাল বলেন, সব কিছু এমনি থাকবে রে ভাই। এই ফয়সাল আপনারা জানেন নভেম্বর মাসে জেল থেকে বেরিয়েছে, পিস্তল সহ টাকা সহ ধরা খাওয়ার পর একটা যুবলীগের বা ছাত্রলীগের কর্মী জেল থেকে বাইরে গেছে। সিস্টেম, এই সিস্টেমটা কি আপনারা বুঝেন? ওই যে দীপজল যে বলে না, সিস্টেমে ফেলাইয়া সব ঠিক করে দেবো, বাংলাদেশে এই সিস্টেম চলতেছে এখন। দেখেন
পুলিশ যখন একটা ক্রিমিনালকে ধরে এইখান থেকে শুরু হয় সিস্টেম। পুলিশ এমন করে সিস্টেম করে যে মামলাটা এমনভাবেই তৈরি করে যে এই মামলাটা কোর্টে গেলে মাননীয় বিচারক মহোদয়ও পড়ে যাবে বিপদে এবং সে একটা সাধারণ ক্ষমা দিয়ে দিবে। এই যে সিস্টেম শুরু হলো পুলিশ স্টেশন থেকে, তারপরে চলে গেল সিস্টেম উকিল মহোদয়ের কাছে। এই কালো কোট পরা যারা এখন আছে জজ কোর্ট, হাইকোর্ট বা ফৌজদারি কোর্টে কালো কোট পরা উকিল সাহেবরা এখন হলো বাংলাদেশের সবচেয়ে বেশি মাল কামানো প্রফেশন। ভাই কোটি কোটি টাকা কামাইতেছে, কারণ মামলাও বাড়তেছে, টাকা ইনকামও বাড়তেছে। পুলিশের সিস্টেম থেকে উকিল সাহেব আরেকটা সিস্টেম করে জজ সাহেবের কাছে ফালাই দেয়। আর অনেকেই বলে জজ সাহেব সিস্টেমের মধ্যে আছে। এই সিস্টেমকে ভাঙতে হবে। এই সিস্টেমকে ভাঙার জন্য কিন্তু আমরা 24 আন্দোলন করছি। এই সিস্টেম কিন্তু ভাঙে নাই। আপনারা যেভাবে বুঝান, আপনারা নিজেরাও বুঝেন যে বাংলাদেশে এই যে একটা সিস্টেম চলতেছে, সিস্টেমে ফালে সব ঝামেলা মিটাইতেছে। নাহলে ফয়সাল কি করে বাইরে যায় আমাদের বুঝান। এখন অনেকেই বলতেছেন জজ সাহেবের তো কোনো দোষ নেই, জজ সাহেব মামলার নথিপত্র দেখা জামিন দেয়। মানলাম, নথিপত্র কে তৈরি করে? পুলিশ, যে আইও থাকে ইনভেস্টিগেশন অফিসার, তার হাতেই তো সব। আমি একটা খুনের দায়ে ধরা পড়লাম, ঠিক আছে, ধরা পড়ার পরে আমি যদি সেখানে দিয়া এমন করে সিচুয়েশন তৈরি করে দেবো পুলিশ যে ওইটা হয়েছে, ঘটনাটা ঘটছে, এর মধ্যে আমি এতটুকু দায়ী না, তো জজ সাহেব তখন আমাকে ছেড়ে দিবে। কথিত আছে অনেক জজও নাকি বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে পড়ে গেছে। এই সিস্টেম বন্ধ করতে পারলো না ইউনূস স্যার। ইউনূস স্যারকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, স্যার সিস্টেম বন্ধ করেন। আপনি যত চেষ্টাই করেন, যে পর্যন্ত সিস্টেম বন্ধ না করবেন এই পর্যন্ত ফয়সালরা জীবিত থাকবে, এই পর্যন্ত হাদিরা গুলি খাইতেই থাকবে। নইলে এই যে ফয়সাল যে ঘটনাটা ঘটাইছে, অত লম্বা কাহিনী বন্ধুরা আপনারা দেখছেন, উনি কি একা করছে? উনি এটা একা করছে? নিশ্চয়ই না। ওনার পিছনে বড় আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেম এই সিস্টেমকে চালায়, মানে পুলিশ, উকিল, জজ, সরকার, আইন, ওই যে স্তম্ভরা আছে, এই স্তম্ভটাকে চালায় এই সিস্টেম। এই সিস্টেম ভাঙতে হবে ভাই। 54 বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশের চূড়ান্ত ঘোষণা, এটাই আসল ঘোষণা, এটাই আসল রাজনীতি। কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং 54 বছরে যে ঘোষণা আসেনি, এমনকি জুলাই আগস্ট বিপ্লবেও যে ঘোষণা আসেনি, এবার সেই ঘোষণা এসেছে। এই ঘোষণার নেতৃত্বে আছে ইনকিলাব মঞ্চ, এনসিপি, জামাত, পিনাকি ভট্টাচার্যরা, মাহমুদুর রহমানরা থেকে শুরু করে সবাই এক্সেপ্ট বিএনপি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কখনো আসেনি, দেখাতে পারবেন না। এবার যেটা ঘটেছে, কি ঘটেছে আপনারা জানেন যে সরকার এরুস ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ মিনারে। ইনকিলাব মঞ্চ আয়োজন করেছে, সবাই এসেছে। এটা একটা সিগনিফিকেন্ট বিষয় যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে। সরকারের দপ্তরে বসে এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে? প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে এবং অপরাধীদের খুনিদের ফেরত না দেয়। কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে। ভারতকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে, হাই কমিশনারকে। ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব। এই ঘোষণা 54 বছরে হয়নি। ভারতের দাসত্ব আর একটু মানব না, ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই। এই ঘোষণা 54 বছরে সবাই মিলে কখনো দেয়নি, বিচ্ছিন্নভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে, কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে, পরামর্শ দিয়েছে, আর সবাই এক জায়গায় সেই ঘোষণা দিয়েছে। অতীতে এই ঘটনা কখনো ঘটে। এবং সবচেয়ে সর্ববৃহৎ দল বাংলাদেশে আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়েছে, সর্ববৃহৎ দল জামাত ইসলামী। আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম সবাই একযোগে, এবং কথার ধরনগুলো দেখেন, ভারতকে আনুষ্ঠানিকভাবে সরকারের পরামর্শে, যদি সরকারের দালাল উপদেষ্টা আছে, তারা আবার ভারতের দালাল, কিন্তু ওভারঅল এই বিপ্লবের পক্ষের এই সরকার, জুলাইয়ের সরকার, তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন যে ভারতের দাসত্ব মানব না, কূটনৈতিক সম্পর্ক থাকবে না, এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের শানে সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে সেই ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এর আগে কন্ডিশনাল অনেক কথাবার্তা আছে। যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে যেহেতু আশ্রয় দিয়ে দিচ্ছেন, আমরাও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এই যে বক্তব্য, এটা কার ক্ষেত্রে দেওয়া হয়? স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রাখা কোনো দেশের সাথে এই ধরনের বক্তব্য দেওয়া যায় না। এই ধরনের বক্তব্য শুধুমাত্র যুদ্ধেরত শত্রু দেশের বিরুদ্ধেই দেওয়া যায়। অতএব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে বাংলাদেশের কোনো বন্ধু মনে করে না, শত্রু মনে করে যে বক্তব্য দেওয়া যায় সেই বক্তব্য দিয়েছে। মানে ভারত আমাদের শত্রু। 54 বছরে সবাই মিলে এরকম বক্তব্য দিতে পারেনি, আলাদাভাবে 2-1 দিয়েছে। একদম ক্লিয়ার কথা, এবং এটা ফেয়ার এবং বৈধ। কেন বৈধ আমি আসিস দিই। এবং আবারও যে কথা বলছি, এই প্রোগ্রাম আয়োজনের পেছনে কিন্তু ইউনূসের আয়োজিত প্রোগ্রামে রাজনৈতিক নেতারা বলছে আমরা কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার্স আলাদা করে দেব। এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, এটা অন্যায্য বক্তব্য, ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ধরনের বক্তব্য দিতে পারেন না হাসনাত আব্দুল্লাহ। তাহলে কি দাঁড়ায়? যে ভারতের সাথে কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই, ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা, ভারত আমাদের শত্রু। কারণ হাসনাত নিজেই বলেছেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব মানে না, তাদের সার্বভৌমত্ব আমরা কেন মানবো? তাদের সাথে তো খেলা হবেই।
যারা বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না, বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ করছে, তাদের সাথে আমরা আঙ্গুল চুষবো? টিট ফর ট্যাট। হাসনাতের বক্তব্য ঠিক। মাহফুজ আলম আরো চমৎকার কথা বলেছেন। মাহফুজের বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু আমি আই ডু অ্যাপ্রিশিয়েট। কি মাহফুজ বলছেন যে একটা লাশ পড়লে আরো কিন্তু লাশ নেব। এই যে লাশ নেব মানে মাইরের বদলে মাইর হবে, আওয়ামী লীগ এভাবে করবে, আমরা ওদেরকে পিটিয়ে হত্যা করবো, মপ করবো। মাহফুজের বক্তব্যের অর্থ হচ্ছে এটা, বিপ্লবী কথা। মাহফুজের অনেক সমালোচনা আছে, কিন্তু এখন যেহেতু উপদেষ্টা পদে নাই, ওই সরকারি সমালোচনা করবো না, কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনারা দেখলেন, ভারতের বিরুদ্ধে যে ভাষায়, এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের সিংহভাগ জুড়ে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং চূড়ান্ত বক্তব্য। বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর চেষ্টা করতে চেষ্টা সফল হতে দেব না। এর মানে ভারতের বিরুদ্ধে এক প্রকার চূড়ান্ত যুদ্ধের ঘোষণার মতো। সাদিক ক্যাম্প বলেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে যদি ফেরত না দেয়। সাদিক ক্যাম্প তো জামাত, তা জামাত কতটা সিরিয়াস বুঝতে পারছেন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই মতামত জানাবেন। আর ভিডিওর শুরুর দিক দিয়ে যে আমি কিছু কথা বলেছি, আমি তো বিশ্লেষক না, সেরকম বিশ্লেষণ করতেও পারি না। তবে আমার ভেতর থেকে কিছু কথা যেটা বের হয়েছে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে না আমার কথাগুলোর মধ্যে যুক্তি আছে, সেটা অবশ্যই জানাবেন যে নাসির ভাই আপনার কথার মধ্যে কিছুটা হলেও যুক্তি আছে। ঠিক আছে? কমেন্ট বক্সে একটু লিখে দিবেন। তো ভালো থাকবেন। পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো। আজকের মতো ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।